ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহার সহ আরো একাধিক দাবিতে গতকাল আইএসএফ এর কর্মসূচি ছিল ধর্মতলায়। একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো। প্রায় 1 ঘন্টা ধরে পুলিশের সঙ্গে বাদানুবাদ হলো, ধস্তাধস্তি চলল এবং এই ঘটনায় নওশাদ সিদ্দিকী আইএসএফ এর বিধায়ক সহ মোট 94 জনকে গ্রেফতার করা হয়েছে আজ, যাদের ব্যাংশাল আদালতে পেশ করবে পুলিশ। কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূক, ধৃতদের বিরুদ্ধে কোন কোন ধারায় মামলা রুজু করা হয়েছে, আজ কখন আদালতে পেশ করা হবে? দেখো, গতকাল ধর্মতলায় নওশাদ সিদ্দিকী সহ 94 জনকে পুলিশ আধিকারিকরা প্রথমে আটক করেন। এর মধ্যে নওশাদ সিদ্দিকী তিনি অসুস্থ হয়ে পড়েন, তাকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার টেস্ট এক্সরে হয়, এরপরে তার আলট্রাসোনোগ্রাফিও হয়। তার পেটে এবং বুকে ধস্তাধস্তিতে লেগেছিল এমনটাই তিনি বলেছিলেন। পুলিশ আধিকারিকরা তার মেডিকেল টেস্ট করেন। পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে ধর্মতলায় নওশাদকে যখন পুলিশ আধিকারিকরা আটকাতে যান, তখন নওশাদ একবার পুলিশের গাড়িতে উঠে পড়েন, ফের তিনি পুলিশের গাড়ি থেকে নেমে পড়েন এবং আবার পুলিশ আধিকারিকরা তাকে তোলেন গাড়িতে, সেখান থেকে আবার নেমে পড়ার ঘটনা ঘটে। এরপর ফাইনালি কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল তিনি এসে নওশাদ সিদ্দিকীকে বিরাট ফোর্স নিয়ে তিনি গাড়িতে তুলে তারপর তাকে নিয়ে যান। এই যে পুলিশের কাজে বাধা, পুলিশকে ধস্তাধস্তি, এই যে ঘটনা ঘটেছে এবং সরকারি সম্পত্তি নষ্টও হয়েছে এমনটাই পুলিশ আধিকারিকরা দাবি করছেন। ঠিক সেই কারণে গতকাল হেয়ার স্ট্রিট থানায় পুলিশ আধিকারিকরা একটা এফআইআর করেছেন এবং সেই এফআইআর এর প্রেক্ষিতে গতকাল রাতে লালবাজারের তরফ থেকে অফিসিয়ালি যেটা বলা হচ্ছে যে টোটাল 94 জনকে এই ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে যে মুভমেন্ট ছিল আইএসএফ এর, তাতে নওশাদ সিদ্দিকী সহ 94 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এদের বিরুদ্ধে কর্তব্যরত অবস্থায় সরকারি আধিকারিকের কাজে বাধা, আর যেটা একটা জামিন অযোগ্য ধারা, এই সেকশন রয়েছে। এর পাশাপাশি সরকারি সম্পত্তি নষ্ট এই ধারাও রয়েছে এবং এই 94 জনকে জোড়াসাঁকো, হেয়ার স্ট্রিট, বউবাজার এবং তালতলা সেন্ট্রাল ডিভিশনের এই 4টে থানাতে রাখা হয়েছে, যার মধ্যে নওশাদ সিদ্দিকী নিজে রয়েছেন জোড়াসাঁকো থানাতে। জামিন অযোগ্য ধারায় এদের বিরুদ্ধে মামলা রয়েছে। আজকে এই 94 জনকেই ব্যাংশাল কোর্টে পুলিশ আধিকারিকরা প্রডিউস করবেন এবং তারপর জামিন অযোগ্য ধারা থাকলেও আমরা তারপরে বুঝতে পারবো যে পুলিশ আধিকারিকরা আদৌ হেফাজত চাইছেন না আদালত কি নির্দিষ্ট রায় দেবেন। ধন্যবাদ ময়ূক। চোখ রাখবো পরের খবরে। প্রধানমন্ত্রী হন বা মুখ্যমন্ত্রী, 30 দিনের বেশি হেফাজতে থাকলেই চলে যাবে পদ। সংবিধান সংশোধনী বিল পেশ অমিত শাহ, উত্তাল লোকসভা। গুরুতর অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর 30 দিন হেফাজতে থাকলেই ছাড়তে হবে মন্ত্রিত্ব। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, কোনো কেন্দ্রীয় মন্ত্রী কিংবা রাজ্যের মন্ত্রী যদি গুরুতর অপরাধের অভিযোগে টানা 30 দিনের জন্য হেফাজতে থাকেন, তবে 31তম দিন থেকে তিনি মন্ত্রিত্ব হারাবেন। 5 বছর বা তার বেশি কারাদণ্ড হতে পারে। এমন অপরাধগুলিকে গুরুতর হিসাবে ধরা হবে। সংবিধান সংশোধনী এই বিল পেশ নিয়েই ধুমধুমার বাঁধল সংসদে। বিল পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাল্টা এই বিল আইনে পরিণত হলে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগাবে বিজেপি। বিরোধী শাসিত রাজ্যগুলিতে মুখ্যমন্ত্রী বা অন্য মন্ত্রীদের এই আইনের মাধ্যমে বিপদে ফেলা হবে। এই অভিযোগে তুমুল বিরোধিতা করল এককাট্টা বিরোধীরা। जल्दबाजी में लाया गया, इसका सवाल इसलिए नहीं उठता कि मैं इस बिल को संयुक्त समिति को सौंपने की दरखास्त करने वाला हूं। इस पर संयुक्त समिति जो राज्यसभा और लोकसभा पक्ष और विपक्ष सभी सांसदों की बनेगी, जो इस पर विचार करेगी और आपके सामने लेकर आएगी। Tomorrow you can put any kind of case on a chief minister and put him in jail for 30, have him arrested for 30 days without even him being convicted, and then he ceases to be chief minister. সংবিধান সংশোধনী বিল পাশ করাতে হলে সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হয়। অঙ্কের হিসাবে তা বিজেপি জোটের কাছে নেই। তাই শেষ অবধি কিভাবে এই সংখ্যা মোদী সরকার জোগাড় করে সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের। বিজেন্দ্র সিংহ ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।